নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালোই চলছে। আজকে নিয়ে আসলাম উচ্চ মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন, বড় প্রশ্ন 8 নম্বরের জন্য। আশা করি এই 8 নম্বরের কোশ্চেনগুলি ফলো করলে তোমরা অবশ্যই লাভবান হবে এবং আমি বলতে পারি যে তোমরা পরীক্ষায় অবশ্যই লিখতে পারবে। সুতরাং এই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়ে নাও এবং তোমরা জানো যে তোমাদের ইতিহাস কোশ্চেন 8 নম্বরের 5টি কোশ্চেন আসবে। নিয়ম হলো যে কি, যে এর দুটি পার্ট থাকে, একটি গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ এর মধ্যে পড়ে প্রথম দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়, এবং গ্রুপ বি এর মধ্যে পড়ে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায়। এই প্রত্যেকটি গ্রুপ থেকে দুটি দুটি করে মোট 4টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, এবং আর একটি প্রশ্নের উত্তর তোমাদের যে কোনো যে এক্সট্রা কোশ্চেনগুলো থাকবে তার মধ্যে তোমাদের করতে হবে। তো তোমরা দেখে নাও যে আমি ঠিক কোন কোন প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে বলছি বা তৈরি করতে বলছি। গ্রুপ এ থেকে আমি সবারই প্রথমে যে প্রশ্নটি পড়তে বলবো সেটি হলো, জাদুকর কাকে বলে? জাদুকরের প্রকারভেদগুলি আলোচনা করো। অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা এবার সবারই প্রথমে করবে, কারণ এই প্রশ্নটি আসার সম্ভাবনা সব থেকে এবার বেশি। 2 নম্বর যেটা তোমরা করবে সেটা হলো, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। এরপরে 3 নম্বরে যেই কোশ্চেনটা তোমরা করবে, এই সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ হবসন লেনিন তত্ত্ব, এটাও খুব গুরুত্বপূর্ণ। আমি তো মনে করছি যে জাদুকর এবং সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব, এই দুটোর মধ্যেই তোমরা দুটোই কমন পেতে পারো। 3 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি? এই বাণিজ্যের অবসান কিভাবে ঘটে? এই হলো 3টি কোশ্চিন। 4 নম্বর যেটা তোমরা করবে, চীনের 4 মে বা 4 মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব লেখো। এই প্রশ্নটা এবার আমার মনে হচ্ছে যে এবার আসবে। একটা আমি বললাম জাদুকর আসতে পারে, সাম্রাজ্যবাদ হবসন লেনিন তত্ত্ব আসতে পারে, আর একটা চীনের 4 মে আন্দোলন। বাকি যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হলো, উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। অথবা এটাই ঘুরিয়ে দিতে পারে, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। আসলে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ হবসন লেনিন তত্ত্ব যদি কোনো কারণে না আসে, তাহলে এই যে বাকি যে সাম্রাজ্যবাদের যে প্রশ্নটা এখন বললাম, যে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ বা উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্য সম্পর্ক, এটা কিন্তু আসার সম্ভাবনা তখন বেড়ে যায়। 6 নম্বর যেটা তোমরা করবে, অবশিল্পায়নের কারণগুলি লেখো। ভারতের অর্থনীতিতে এর প্রভাব লেখো। 7 নম্বর যেটা তোমরা করবে সেটা হলো, ভারতের শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন 8 নম্বর তোমাদের জন্য রেখেছি, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। এই 8টি প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করো গ্রুপে থেকে। আমি দৃঢ় বিশ্বাস করি যে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের আসতে পারে না। এবার চলে আসলাম আমরা গ্রুপ বিতে। গ্রুপ বি অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই অধ্যায়গুলি প্রতিটাই খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই আমি মনে করি প্রথম 4টি অধ্যায় থেকে যেমন কম প্রশ্ন পড়লেই কমন পাওয়া যতটা সহজ, পরের 4টে অধ্যায়ে একটু কঠিন হলেও হতে পারে। তবে আমি আশা রাখি যে প্রশ্ন যেন কঠিন না হয় বা ঘুরিয়ে না করে, প্রতি বছর যেরকম হয়ে থাকে এবারও সেরকম হোক। প্রথম যেটা আমি প্রশ্ন গ্রুপ বি থেকে করেছি, যেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, সেটি হলো, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর, কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? ক্রিপস মিশনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল? অথবা দিতে পারে যে ক্রিপস মিশনের ব্যর্থতার কারণগুলি লেখো। 3 নম্বর, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট এবং শর্তাবলীগুলি আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল? 4 নম্বর প্রশ্ন রাখা হয়েছে, জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্বগুলি লেখো।
অথবা এটাই ঘুরিয়ে আসতে পারে, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল। আসলে রাওলাট আইনের সঙ্গেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড মানে যে ঘটনা সেটা জড়িত। তাই এটাই একটা প্রশ্ন একটু পড়লেই ভালো করে তৈরি করে রাখলেই দুটোই উত্তর লেখা যাবে। 5 নাম্বার যেটি আরেকটি গুরুত্বপূর্ণ, যে ভারত ছাড়ো আন্দোলনের পরিচয় দাও, এটিও পড়ে রাখবে তোমরা। 6 নাম্বার 1946 সালে নৌ বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। 7 নম্বর হোচিমিনের ভিয়েতনাম সংকটের সংক্ষিপ্ত পরিচিত, এটিও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, এটিও যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 নাম্বার ট্রুম্যান নীতি কী এবং মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। 9 নাম্বার সার্কের উদ্ভবের প্রেক্ষাপট ও উদ্দেশ্য সম্পর্কে লেখো। 10 নাম্বার স্বাধীন ভারতের 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিচয় দাও। শেষ কোশ্চিন যেটা বি গ্রুপ থেকে রেখেছি সেটি হলো অবৌপনিবেশিকরণ বলতে কী বোঝো, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো, ইতিহাস একটা বড় সিলেবাস, পুঙ্খানুপুঙ্খানু পড়লে তো অনেক প্রশ্নই দেওয়া যায়, কিন্তু আমি মনে করি এই প্রশ্নগুলো তোমরা করো, তাহলেই অন্তত তোমরা যে কোশ্চিনগুলো মানে পরীক্ষায় যে কোশ্চিন আসবে তোমরা লিখে আসতে পারবে, এইটুকু আমি বলতে পারি। আমি বলবো না যে এর বাইরে কোনো কোশ্চিন আসতে পারে না, তবে আমি আশা রাখছি যে এগুলোর মধ্যেই আসবে, শতভাগ আমার বিশ্বাস রয়েছে। সুতরাং তোমরাও বিশ্বাস করে পড়ো। কিন্তু আমাকে যদি বলো যে স্যার এইদিকে তো আপনি 11টা দিলেন আর ওইদিকে আপনি দিলেন মোটামুটি 7টা কোশ্চিন, তো একটু বেশি হয়ে যাচ্ছে। আসলে 18টা কোশ্চিন সবাই পড়তে পারবে না, অনেকেই কিছু কেউ একটু পড়াশোনায় কম মানে সময় দিতে পারে কোনো কারণবশত, তো তাদের জন্য আমি বলবো গ্রুপ এ থেকে মাত্র 5টি কোশ্চিন বলবো। সেই 5টি কোশ্চিন আমি পুরোটাই বলছি না, সেই 5টি কোশ্চিনের শুধু আমি প্রশ্নগুলো তো আগেই বললাম, আমি শর্টকাটে বলছিলাম যে 1 নাম্বার যেটা পড়বে তোমার ছিল জাদুকর। আমি যদি কোশ্চিন করতাম তো 1 নাম্বারে আমি অবশ্যই জাদুকর প্রশ্নটা রাখতাম। 2 নাম্বারে রাখতাম হবসন লেনিন তত্ত্ব। 3 নাম্বারে ক্যান্টন বাণিজ্য। 4 নাম্বারে চীনে 4th মে আন্দোলন। আর 5 নাম্বারে অবশিল্পায়ন। এই 5টি হচ্ছে আমি গ্রুপ এর জন্য। আর গ্রুপ বি থেকে যেই প্রশ্নগুলো আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট আগে করে রাখা উচিত, যদি কেউ 11টা কোশ্চিন না পারো অন্তত এই 7টা কোশ্চিন তোমরা পড়ে রাখো। 1935 সালের ভারত শাসন আইনের সম্পর্কে পড়বে, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটটা পড়বে, সার্ক পড়বে, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে পড়ে রাখবে, ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে 3টা ওই প্রশ্নটা পড়বে, আর ভারত ছাড়ো আন্দোলন, আর ক্রিপস মিশন। ক্রিপস মিশন প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা কোনো বছরে এখনও পর্যন্ত আসেনি উচ্চ মাধ্যমিকে। প্রতি বছর কিন্তু 2-1টা কোশ্চিন, বেশিরভাগ প্রশ্নই রিপিট করে 2015 সাল থেকে আমরা যদি 22 সালের কোশ্চিন ঘাটি, কিন্তু তার মধ্যে আমি দেখি যে 2 থেকে 3টে কোশ্চিন তারা কিন্তু, বা তারও বেশি 4-5-4টা কোশ্চিন কিন্তু 2-3-4টে কোশ্চিন কী করে বাইরে থেকে যায়, অর্থাৎ সালের রিপিট করে না। সবারই একটা ভ্রান্ত ধারণা থাকে যে হয়তো সালের কোশ্চিনগুলো থেকেই সব আসবে। হ্যাঁ, এটা ঠিক যে ইতিহাসের সালের কোশ্চিনগুলো থেকেই সব আসে, কিন্তু তবুও আমি মনে করি ইতিহাসের সমস্ত সালের কোশ্চিন করলেও কিন্তু অনেক হয়ে যায়। সব করতে পারলে তো খুবই ভালো, কেউ যদি আরও এক্সট্রা করতে পারো, তোমাদের প্রিয় শিক্ষক রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে করতেই পারো। কিন্তু আমি বলবো যে এই যে আমি প্রশ্নগুলো বললাম, এই 5-7-12টা প্রশ্ন করলে অন্তত আমি আশাবাদী যে 5টা কোশ্চিন তোমরা কমন পাবেই, পরীক্ষায় লিখে আসতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আমি ভালো করে আবারও বলছি যে ক্রিপস মিশন সম্পর্কে নোটটা কিন্তু তৈরি করে যাবে, অন্তত তৈরি করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাবে, বলা যায় না, চলেও তো আসতে পারে। সুতরাং আজকে এই পর্যন্তই ভিডিওটি এখানেই শেষ করলাম। আর তোমাদের অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে এবং আশা রাখি যে তোমাদের পরীক্ষাও ভালো হবে।